Nei. San. Shay. H. Nei. San. Mausigiri. K. H. ঠিক আছে সাফল্য শুধু পদক জেতা নয়, সাফল্য মানে হলো নিজেকে জয় করা। শৃঙ্খলা যখন একজন মানুষের জীবন দর্শন হয়ে দাঁড়ায়, তখন যে কেউ একজন সাধারণ মানুষ থেকে হয়ে যায় অসাধারণ। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অসাধারণ অতিথি আছেন, যিনি গত 2 দশক ধরে শুধুমাত্র আত্মরক্ষা কৌশল শেখাচ্ছেন না, তিনি শেখাচ্ছেন একজন সুনাগরিক কিভাবে হতে হয় এবং আত্মবিশ্বাসের সাথে সুশৃঙ্খলের সাথে একজন ভালো নাগরিক কিভাবে হওয়া যায় এবং হয়ে ওঠা যায়। উনি সেই সকল জ্ঞান দিয়ে আসছেন এক এক করে। চলুন আজকে ওনার সাথে ওনার সফলতার গল্প শুনি। উনি অনেক অনেক পদক অর্জন করা একজন ব্যক্তি, আমি বলেও শেষ করতে পারবো না। আমাদের সঙ্গে আছেন ন্যাথানেল গোমস প্রিন্স। দাদা এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। কেমন আছেন? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। আপনার যে এত অর্জন, এর মাঝে মানে আমরা জানতে চাই যে আপনার দীর্ঘ এই জার্নি ক্যারাটে আর্ট নিয়ে শুরুর গল্পটা একটু যদি বলেন আমাদেরকে। শুরুর গল্পটা খুব মজাদার ছিল এবং কিছুটা কষ্টেরও। যদি প্রথমেই স্মরণ করতে হয় আমার সৃষ্টিকর্তা, এরপর আমার ইমিডিয়েট বড় ভাই মিস্টার ডেভিড গোমেজ। উনি কারাতে জগতে আমার অনেক আগে থেকেই পদার্পণ করেন। তো ওনাকে দেখে আমি আসলে উৎসাহিত হই কারাতে শেখার। আমার ইমিডিয়েট বড় ভাই। তো আমাদের সময় 90 দশকে তখন কিন্তু মোবাইল ছিল না বা ইন্টারনেট এতটা অ্যাভেলেবেল ছিল না। তখন আরেকজন ব্যক্তি ছিলেন বাংলাদেশের, যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় চলচ্চিত্র অভিনেতা রুবেল সেন্সি, যাকে আমরা সেন্সি বলি, আমাদের হিরো। তো তখন আমরা মাঝে মধ্যে চুরি করে সিনেমা হলে গিয়ে ওনার ফিল্ম দেখতাম, অ্যাকশন হিরো। তো তখন আসলে ইচ্ছে হতো যে আমি একটু কারাতে শিখি, এবং পাশাপাশি যেহেতু বড় ভাই ছিল বাসায়, উনি কারাতে করতেন, বিভিন্ন কম্পিটিশনে যেতেন এবং প্রায় সময় উনি পদক অর্জন না করে কিন্তু বাসায় ফিরতেন না। তো ওনাকে দেখে আসলে কারাতের প্রতি আমার আগ্রহটা আসে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কারাতের পথ চলা আর কি। জি, আপনি কি কোথাও কোনো স্কুলে ভর্তি হয়েছিলেন ক্যারাটে শেখার জন্য, বা শুধু বড় ভাইয়ের দ্বারা প্রশিক্ষিত? না, অবশ্যই আমার ক্লাব ছিল। আমার প্রথম যিনি ওস্তাদ, উনি বাংলাদেশে, ওনাকে সবাই চিনে, একজন সম্মানিত মানুষ, ওস্তাদ মংলাফি। ওস্তাদ মংলাফি এবং মিস্টার ডেভিড গোমেজ, ওনাদের কাছে আমার হাতে করি প্রথম কারাতে শেখা। সেই স্কুল লাইফ যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন থেকে। আর তখন আমাদের অনেক কষ্ট করে আমাদের প্র্যাকটিস করা হতো। আমাদের ক্লাব ছিল, ক্লাবের ছাদে। ক্লাস 4 থেকে আপনি? হ্যাঁ, যখন আমি শিশু কিশোর ছিলাম। আপনাকে কি স্কুলে সবাই জানতো যে এই ছেলেটা ক্যারাটে পারে, ওর সাথে কথা বলতে যাস না, মানে ভয় পেত নাকি বাচ্চা? না, ভয় পেত না, কারণ আসলে একটা বয়স থাকে, ছোট বয়স, যখন মানুষ একটু কিন্তু দুষ্ট থাকে। তো আমি যখন প্রথম কারাতে শিখতে যাই, তখনই কিন্তু আমাদের মেসেজ দিয়েছিল যে কারাতে হচ্ছে চরিত্র গঠনের একটা পথ। ভদ্র, নম্র এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কারাতে শিখতে পারেন। তো এটা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ছবি আকারে টাঙ্গিয়ে রাখা হতো। তো ওইটাই দেখে নিজের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হতো যে না, আমি তো এখন কারাতে শিখতেছি, আমি যদি 8-10 জন মানুষের মতো দুষ্টামি করি, মারামারি করি, তাহলে তো আমাকে মানুষ বলবে যে কথার সাথে কাজের মিল নেই। তো তখন কারাতে শিখতে গিয়ে দেখা যায় যে অটোমেটিকই আমার মধ্যে ভদ্রতা, নম্রতাগুলো চলে আসতো, এই আর কি। দারুণ। আর আপনি যে 2003 সালে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আপনি সিলভার পদক বিজয়ী, সেই জার্নিটা শুনি। জার্নিটা আসলে কষ্ট, কারণ প্রতিদিন এভরি সিঙ্গেল ডে আমাদের প্র্যাকটিস
করা হতো তো ছাদের উপরে। এখনকার কিছু বাচ্চা আছে যে সাপোজ ধরেন একটা রুমের মধ্যে করছে, সেখানে ফ্যান লাইট এবং সেখানে ছায়াও আছে, কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করছে অনেক কষ্টের ছিল। জি রোদের মধ্যে আপনার সেই 3টা রোদ, তারপর কোনো ফ্যান ছিল না, একটু কষ্ট পেলে আপনার মানে পরিশ্রম যোগ করতাম, পরিশ্রম করে 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 মানে এটা সাফল্য একদিন কিন্তু আসেনি। পরিশ্রম করেছি যার জন্য পরিশ্রমের পরে গিয়ে সাফল্যটা পেয়েছি আর কি। আর জয় পরাজয় চাইতে বড় বিষয়টা হচ্ছে যে আমি 8-10 মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, এবং আমি যে কারাতেটা শিখেছি সেটা কিন্তু আজ আমার ভেতরে নাই, আমি সেটা আমার ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে পারতেছি। এটা হচ্ছে আমার মানে আসল ভালো লাগার জায়গা আর কি। ভালো কথা। উনি চট্টগ্রামে বিভিন্ন স্কুলে এখন উনি সফল একজন প্রশিক্ষক, এবং একটা স্কুলের নামও আমি জানি, আপনি সিজিএস স্কুলে শিক্ষকতা করেছেন ক্যারাটে প্রশিক্ষক হিসেবে, এবং সরকারিভাবেও আপনি নারী একটা মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরে দীর্ঘদিন ধরে আপনি ট্রেনিং দিয়েছেন। হচ্ছে যে যেটা আমরা জানতে চাই, আপনার যে এত ব্যস্ততা এখন, ক্যারাটে ছাড়া আপনার আর কি মাথায় আছে? আসলে কারাতে ছাড়া টুকটাক কিছু হবি আমার আছে, তবে আমি প্রায়োরিটি দিই আপনার সর্বপ্রথম কারাতেটাকেই। আমার যেটা স্কুলের কথা বললেন, 2010 সালে চিটাগং গ্রামের স্কুল সিজিএসে আমি কারাতে প্রশিক্ষক হিসাবে জয়েন করি। এরপর আস্তে 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 করে আপনার 2022 এবং 2023 সালে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিছু কারাতে প্রশিক্ষণ শুরু হয় সমগ্র বাংলাদেশে। তা আমাদের চিটাগংয়ের যে উপজেলাটা ছিল, ওখানে আরও কিছু কারাতেশিয়ানের দায়িত্ব পান, তাদের মধ্যে আমি ছিলাম একজন। তো উপজেলার মধ্যে যতগুলো স্কুল ছিল আমার আন্ডার প্রায় 26 কি 27টা স্কুল আমার অধীনে প্রচুর স্কুলে আপনি কাজ করেছেন, এবং আমরা দেখেছি যে বেশিরভাগ আপনার স্টুডেন্ট ছোট ছোট মেয়েরা। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন জাগে যে মেয়েদেরকে কতটুকু ক্যারাটে শেখা প্রয়োজন বা কি সুরক্ষা দিবে? আচ্ছা, আমি একটা ছোট প্রশ্ন করতে পারি আপনাকে, যদি কিছু মনে না করেন। সেটা হচ্ছে, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আমি একজন বাংলাদেশের ভালো নাগরিক, আপনি কতটা নিরাপদ যখন আপনি একা রাস্তায় হাঁটেন? আমি নিরাপদ, আসলে আমি নিরাপদ বোধ করি। আচ্ছা, কিন্তু আসলে কি বাংলাদেশের যারা নারী আছেন তারা কি সেফটি নিরাপদ কিনা? এটা ডিপেন্ড করে নিজের উপরে। যে কোনো সময় আপনাকে ছিনতাইকারী অ্যাটাক করতে পারে, বা কোনো বখাটে ছেলে প্রেসিং করতে পারে। এই সব জায়গা থেকে আপনার নারীদের অবশ্যই পুরুষের চেয়ে কারাতেটা শেখা খুব প্রয়োজন, যেটা আমার ব্যক্তিগত মতামত। ইন কেস যদি কোনো ইনসিডেন্ট হয় তখন হচ্ছে যে ফাইট ব্যাক করতে পারার মতন ক্যাপাসিটি। কারাতে কিন্তু কেউ যদি শিখতে চায়, আমি বলবো যদি তার ইচ্ছা থাকে আমি মারামারি করব, আমি প্রতিশোধ নিব, তাহলে তার কারাতে শেখাটা মোটেও উচিত না। কারাতে এমন একটা গেমস, অনেকের একটা সময় ধারণা ছিল কারাতে হয়তো খারাপ, কারাতে মানে মারামারি, কিন্তু আসলে সময় পরিবর্তন হয়েছে, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। এখন মানুষ বুঝতেছে, কারণ আগে মানুষ জানতো না, এখন ইন্টারনেট, গুগল, ইউটিউব দেখলে অনেক কিছু মানুষ জানতে পারতেছে যে না, কারাতে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস। তো আপনার পৃথিবীতে অনেক রকম খেলা আছে, একটা হচ্ছে বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, বিভিন্ন রকম খেলা আছে, কিন্তু পৃথিবীতে একমাত্র মার্শাল আর্টই আপনাকে দুইভাবে প্রফিট করে, বেনিফিট দেয়। সেটা হচ্ছে কিরকম, আপনি যখন একজন মানুষ মার্শাল আর্ট জানে, সে নিজেকে বাঁচাতে পারে, সে নারী হোক বা পুরুষ হোক। তার পাশাপাশি আত্মরক্ষার পাশাপাশি এটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে সে বিভিন্ন দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এবং যখনই একজন মানুষ বাংলাদেশ থেকে গিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে একটা মেডেল নিয়ে আসে, তখন কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মুখটাই কিন্তু উজ্জ্বল হয়। তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কারাতে শিখলে দুই দিক দিয়ে আমাদের প্রফিট হচ্ছে। কোনো স্পোর্টসে কিন্তু এই দুই দিক দিয়েই আমরা প্রফিটটা পাই না, যেটা শুধুমাত্র কারাতেতেই পাওয়া যায়। আচ্ছা, আপনি যে আন্তর্জাতিক মানের তৃতীয় ড্যান এবং বর্তমানে চতুর্থ
ড্যান ব্ল্যাক বেল্ট অর্জনকারী। এই ড্যান এর অর্থ কি? এটা কি গুরুত্ব বহন করে? আচ্ছা, আমি যদি উদাহরণস্বরূপ বলি, সেটা হচ্ছে আপনার কারাতের মধ্যে অনেকগুলা বেল্ট থাকে। শুরুটা হয় সাদা বেল্ট দিয়ে, আমরা যেটাকে আচ্ছা। বলি হোয়াইট বেল্ট, এরপর ইয়েলো, অরেঞ্জ, এক একটা জায়গায় এক এক রকম বেল্ট দিয়ে থাকেন যার যার ইচ্ছে মতো। তবে আপনার 9টা-10টা মিনিমাম আপনার বেল্ট থাকে। যেমন আমরা ক্লাস 1 থেকে ম্যাট্রিক দিয়ে থাকি। বেল্টটা হচ্ছে আপনার হোয়াইট থেকে ব্ল্যাক বেল্ট, এ ধরনের একটা ধাপ। এরপরে গিয়া যারা ডক্টর আছেন ওরা কিন্তু দেখা যায় ডক্টর পাশ করেছেন, কিন্তু এরপরে বিদেশে গিয়ে কিছু একটা ডিগ্রি নিয়ে আসলো। ওরকম আপনার ফার্স্ট ড্যান, সেকেন্ড ড্যান, থার্ড ড্যান, ফোর্থ ড্যান, আচ্ছা। এ ধরনের বিভিন্ন ড্যান থাকে। তো ড্যানটা হচ্ছে যে আপনার এক একটা বাংলায় বলতে গেলে আপনার ডিগ্রি আর কি, বা আচ্ছা, পদবি। দারুণ। আর হচ্ছে আপনি যে আহ, আহ, কি বলবো, জাপানিজ যারা আপনাকে মার্শাল আর্ট শিখিয়েছে এবং ওনাদের কাছ থেকে শেখার পরে আপনার কি অভিজ্ঞতা হলো? আপনার কি কোনো চেঞ্জেস আসছে? নিঃসন্দেহে, কারণ আমি প্রথম আমার ওস্তাদ মংলাফির কাছে কারাতে শিখি এবং আমার বড় ভাই মিস্টার ডেভিড জি। গোমেজের কাছে। এছাড়াও আমি বাংলাদেশের আমি যাদেরকে পছন্দ করতাম, আর তার কথা না বললেই নয়, ওস্তাদ জাহাঙ্গীর আলম, রুবেল সেন্সি, ওনাদের কাছ থেকে আমি কিন্তু টুকটাক কিছুটা ট্রেনিং নিয়েছি। সেটা কক্সবাজারে ছিল, বিভিন্ন সেমিনার, এবং এই ধরনের আমার লাস্ট যেটা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি সেটা ছিল SKIF। জি। তো ওখানে আপনার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কার্তেশিয়ানরা এসেছিল, জার্মান, তারপর ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে, আমার ঠিক সবগুলো নাম মনে আসতেছে না, যেখান থেকে বিভিন্ন দেশের যারা কারাতে এশিয়ান আছেন, যারা সেন্সি, জাপানিজ টিচার, সেন্সি বলা হয়, তারা এসেছিলেন। তারা বিভিন্ন টেকনিক আমাদের প্রদর্শন করে গেছেন। জি। তো যেমন পৃথিবী থেকে সব কিছু কিন্তু আপডেট হয়। আমাদের যেমন মোবাইল আপডেট হচ্ছে আইফোন 16, আইফোন 17, কারাতের মধ্যেও কিন্তু নিত্য নতুন কিছু আপডেট আসছে। তো ওই আপডেটগুলি আমরা জাপান থেকে অর্জন করতে পেরেছি। এটা একটা খুব ভালো লাগার বিষয়। জাপানিজ সেন্সিদের কাছ থেকে আপনি যে প্রশিক্ষণ নিলেন এবং হচ্ছে যে আপনার তৃতীয় ড্যান অর্জন, এর পরবর্তীতে আপনার অতীত এবং বর্তমানে কতটুকু দৃষ্টিভঙ্গি বদলেছে? দৃষ্টিভঙ্গি বদলেছে বলতে গেলে, যারা বাংলাদেশে ছিলেন তাদেরকে জি। আমি অবশ্যই সম্মান জানাই, তাদের শ্রদ্ধার জায়গায় রাখি। জি। তবে ওনাদের কাছ থেকে হয়তো আমি আরটু এক্সট্রা কিছু টেকনিক আমি শিখতে পেরেছি, যেটা আমার আগে জানা ছিল না। জি। আপডেট কিছু শিখতে পেরেছি, এটাই আমার ভালো লাগা বা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটা জায়গা। দারুণ। এরপরে তো আপনি নিজস্ব একটা ক্লাব খুললেন। জি, আপনাদের দোয়াতে আমার ক্লাবের নাম ফ্রিডম ফাইটার কারাতে ক্লাব, যেখানে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবী লোকেরা আমার ওখানে কারাতে প্রশিক্ষণ নেয়। তো খুব আগে একটা সময়ে দেখা যেত যারা ছাত্রছাত্রী আছে তারা শুধুমাত্র কারাতে শিখতে যেত। এখন দেখা যায় যে ছাত্রছাত্রীর সাথে অনেক সময় প্যারেন্টসও বলে যে, যখন আমি প্র্যাকটিস করাচ্ছি যে সেন্সি স্যার আমাকে একটু, আমিও শিখবো, মানে দুষ্টামির ছলে, হাসি ছলে দেখা যায় গার্ডিয়ানরাও অনেক সময় কারাতে শেখার জন্য আগ্রহ প্রকাশ করে আর কি। সেক্ষেত্রে আপনি কিছু উদ্যোগ নেন যাতে হচ্ছে প্যারেন্টসরাও বসে না থেকে ওরাও শিখতে পারে, বা এটাও তো একটা এক্সারসাইজ। আসলে কারাতে এমন একটা জিনিস যেটা কোনো বয়স নেই শেখার। এটা একদম আপনার 6 বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার যদি 100 বছরের একজন বৃদ্ধা মানুষ হন, তিনি কিন্তু শিখতে পারেন। কারণ আমাদের ব্যায়ামের কিন্তু কোনো বিকল্প নাই। আসলে আজকের দিনে আমি কারাতেটা ধরে রেখেছি এই কারণে যে আমার কিন্তু কোনো শত্রু নেই। কিন্তু আজকের দিনে আমি কারাতে জানি বিধায় বা প্র্যাকটিস করছি বিধায় আজকে আমি সুস্থ আছি এবং শারীরিকভাবে ফিট আছি। জি। তো যারা আপনার অনেক লোক আছেন যাদের ডায়াবেটিস বা বিভিন্ন রকম রোগ হয় মাঝে মধ্যে, তো তারা যদি কারাতেটা প্র্যাকটিস করে, অন্তত ওই সকালবেলা ঘুম থেকে তাদের যে প্র্যাকটিসটা করতে হতো সেটা ওই কারাতে শিখলে কিন্তু কাভার হয়ে যাচ্ছে। কারণ জি। কারাতে শেখার আগে কিন্তু কিছু ওয়ার্ম আপ আমাদের করানো হয় যাতে আমাদের বডিটা ফ্লেক্সিবল হয়। তো আমি বলবো যে কোনো বয়সের মানুষ কিন্তু কারাতে শিখতে পারে, এর জন্য কোনো বাধ্যতা নেই আর কি। আপনি পুরো চট্টগ্রাম বিভাগে 26টার মতন স্কুলে প্রশিক্ষণ দিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখি যে
কক্সবাজারেও আপনি গিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন? না, কক্সবাজারে আমি প্রশিক্ষণ দিইনি, আমি ওখানে একটা সেমিনার হয়েছিল, ওখানে আচ্ছা। ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং আমাদের নায়ক রুবেল স্যার উনি এসেছিলেন, একটা ক্যাম্পিং হয়েছিল, ওই ক্যাম্পিংয়ে আমরা কিছু টেকনিক ওনাদের থেকে আপডেটভাবে গ্রহণ করেছিলাম বা শিখেছিলাম আর কি। আচ্ছা। আচ্ছা, এটা বলেন তো যে আপনি আপনার ক্লাবে ফ্রিডম ফাইটার ক্লাবে আপনি বাচ্চাদের ক্যারাটের পাশাপাশি আর কি মূল্যবোধ শিখান? আসলে কারাতে মূলত হচ্ছে যে আপনার ডিসিপ্লিন। আমি তারা যখন ফার্স্ট আমার কাছে কারাতে শিখতে আসে তখন তাদেরকে একটাই উদ্দেশ্য আমি বলি যে কারাতের অর্থ হচ্ছে মেন যে ডিসিপ্লিন। কারাতে আমাদের নিঃসন্দেহে চরিত্র গঠনে সাহায্য করে, আমাদের নম্র করে, ভদ্র করে, আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের শৃঙ্খলাবদ্ধতা যে জিনিসটা আছে সেটা আমাদের শেখায় এবং সুস্থ সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করে। তো কারাতে অনেকেই বলে যে কারাতে মানিকটা কি, তো কারা হচ্ছে খালি, তে হচ্ছে হাত। দ্যাট মিনস কারাতের মূল থিমটা হচ্ছে এমটি হ্যান্ড, আচ্ছা, খালি হাতে আত্মরক্ষার পথ। এটা কি জাপানিজ ওয়ার্ড? হ্যাঁ, এটা জাপানিজ ওয়ার্ড। আমরা সোতোকান কারাতে স্টাইল শেখাই। এই কারাতেটা এসেছিল সেই সুদূর জাপানের ওকিনিয়া দ্বীপ থেকে। ওখান থেকে আজকের পুরো বিশ্বের মাঝে এই কারাতেটা ছড়িয়ে গেছে। হয়তো সৃষ্টিকর্তা আমাকে নিযুক্ত করেছিলেন বা সিলেক্ট করেছিলেন যে চিটাগাংয়ে তুমি থাকো, যে বাচ্চাগুলোকে কিছু কারাতে শিখাও, কারণ এক একটা মানুষের জন্য হয়তো উপরওয়ালা সব কিছু সিলেক্ট করে রাখে। আমার এটা বিশ্বাস আর কি। আপনি মূলত ক্যারাটে কি বলবো, এটা কি শিল্পী বলে নাকি ক্যারাটে আর্টিস্ট? এটা আর্ট, একটা কিন্তু নাম আছে মার্শাল মার্শাল আর্ট। আর্ট। এটা প্রত্যেকটা জিনিসই আছে আপনার আর্টের মধ্যে করতে হয়। যেমন একটা আমি কিছু ফিল্মে হয়তো আছে যেভাবে ইচ্ছে ওভাবে কিক করলো বা পাঞ্চ করলো। মার্শাল আর্ট আর ফিল্ম কিন্তু এক জিনিস না। মার্শাল যারা করে তাদের কিন্তু একটা আর্ট থাকে, যেখানে কুমিতে বলা হয় মানে ফাইট, যেখানে কাতা বলা হয় যেটাকে বলা হয় কাল্পনিক ফাইট। তো প্রত্যেকটাই কিন্তু একটা আর্ট থাকে, একটা জায়গা থাকে যেখানে আমি পাঞ্চ করব বা কিক করব, মানে আমার ইচ্ছে হলো আমি হাত ছুড়লাম, এটা কিন্তু আর্ট না। এই জন্য এটাকে মার্শাল আর্ট বলা হয় আর কি। কখন মার্শাল আর্টে বাস্তবিকভাবে অ্যাপ্লাই করা যায় প্রতিযোগিতা ছাড়া? প্রতিযোগিতা ছাড়া আসলে এখানে আমরা দুইভাবে আমি কারাতে শেখাই, একটা হচ্ছে ফুল কন্ট্রাক্ট, একটা হচ্ছে সেমি কন্ট্রাক্ট। সেমি কন্ট্রাক্টটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যখন একজন স্টুডেন্ট আমার সাথে প্র্যাকটিস করছেন বা তারা প্র্যাকটিস করছেন, তখন আমি যদি তাকে বলি তুমি মেরে ফাটাই দাও, তো সেটা তো আরেকজন স্টুডেন্টের জন্য আঘাত হয়ে যায়। তো সে পাঞ্চ করে কিন্তু পাঞ্চটা আপনার বডি পর্যন্ত যায় না, বডি গিয়ে জাস্ট টাচ অ্যান্ড ব্যাক, এটাকে বলা হয় সেমি কন্ট্রাক্ট। আর যেটাকে ফুল কন্ট্রাক্ট বলা হয় সেটা মানে বডিতে যাবে, মাথায় লাগবে কোথায়, এটা দেখার বিষয় না। এই ফুল কন্ট্রাক্ট ফাইটটা করা হয় আপনার যখন রাস্তায় কেউ অ্যাটাক করে, তখন নিজেকে বাঁচানোর জন্য এই ফুল কন্ট্রাক্টটা করা হয়। হ্যাঁ, কারণ সেক্ষেত্রে কতটুকু অ্যাপ্লাই করা যেতে পারে আমার এটা খুবই জানতে ইচ্ছে করে। এখন একজন লোক ক্যারাটে জানে না আর একজন লোক ক্যারাটে জানে, তো যে জানে না সে তো অসহায় হয়ে যাচ্ছে, সে তো এখন মার খাবে। না, আসলে যারা কারাতে জানে তারা কিন্তু কারোর সাথে ফাইট করতে যায় এরকম রেকর্ড কিন্তু নাই আমার তা জানা নেই, মতে। হ্যাঁ, হ্যাঁ। তা নেই, যদি করতে হয়, যদি ফুল অ্যাপ্লাই করে ফেলে তাহলে তো সে মারাই যাবে। হ্যাঁ, কারাতে হচ্ছে আমাদের শরীরের ভেতরে কিছু ভেইন থাকে, আপনি নিশ্চয়ই জানেন, যেখানে অল্প আঘাতে কিন্তু মানুষ মারা যেতে পারে। তো ওই ধরনের কিছু আমাদের পয়েন্ট থাকে যেখানে যদি অ্যাটাক করা হয় হয়তো ৩-৪টা পাঁচ করলে সে হয়তো ডেট হতে পারে, এরকম হতে পারে আর কি। খুবই ভয়ঙ্কর। আচ্ছা, সেক্ষেত্রে আম, যখন হচ্ছে যে ক্যারাটে শিখায় বা কেউ ক্যারাটে শিখে, ক্যারাটের পাশাপাশি আর কি শিখে যে ওকে ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা বাড়াবে? হ্যাঁ, অবশ্যই আপনার যে আসলে আমার কাছে কারাতে শিখতে কিন্তু অনেকে আসে, শুধু আমার কাছে না, আমার মনে হয় সারা পৃথিবীব্যাপী অনেকেই কিন্তু কারাতে শিখতে যায়। যে যখন ফিল্মে দেখে যে জেটলি, ব্রুসলি, ভ্যান ড্যাম এরা একদম কিক করতেছে, অনেক সুন্দর লাগে ফিল্মে, কিন্তু সেও মনে করে যে আমি হয়তো 1 মাস গিয়েছি বা 6 মাস প্র্যাকটিস করেছি, আমার দ্বারা পসিবল, আমি হয়তো এদের মতো অ্যাক্টার্সের মতো পারবো। কিন্তু যাওয়ার পর যখন দেখা যায় তাকে ওয়ার্ম আপ দেওয়া হচ্ছে, তাকে ধৈর্যের জন্য কিছু প্র্যাকটিস দেওয়া হচ্ছে, তখন আসলে সে ওই ধৈর্য জিনিসটা ধরতে পারে না, যার জন্য আপনার 100 জনের মধ্যে দেখা যায় যে হয়তো
আপনার 60%ই হয়তো কারাতেটা ছেড়ে দেয়। তো লাস্ট এন্ডিং পর্যন্ত কিন্তু খুব কম মানুষই কারাতেটা ধরে রাখতে পারে, কারণ এটা পুরোটাই একটা ধৈর্যের ব্যাপার আর কি। লাইফ জার্নি। হ্যাঁ, এটা একটা লাইফ জার্নি, এটা একটা সাধনার ব্যাপার। যেমন যারা ছোটবেলা থেকে গান করে ওদের কিন্তু একটা সাধনা করতে হয়, কারাতেরও ঠিক একটা পুরোটাই সাধনার ব্যাপার। যে আমি 5 বছর 10 বছর শিখেছি, আমি ছেড়ে দিব, আমি সব কিছু শিখে ফেলেছি, আসলে বিষয়টা এরকম না। এটা আপনার একটা মানুষ যদি কারাতে শিখে, এটা সে চাইলে সারা জীবন ধরে রাখতে পারে। জি। যেমন বিদেশে যারা আছেন ওনাদের বয়স 80-90, কিন্তু ওনারা এখনও কারাতে প্র্যাকটিস করছেন। আপনার লাইফ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। আপনি দীর্ঘকাল ধরে বছরকে বছর আপনি প্র্যাকটিস তো করে এসছেন নিজের জন্যই, কিন্তু আপনি এখন আলো ছড়াচ্ছেন। প্রচুর বাচ্চাদেরকে আপনি শিখাচ্ছেন। শুধু নিজের ক্লাবের না, আপনি অনেক স্কুলে আপনি শিখান, নামি দামি কিংবা মফস্বল শহরেও আপনি শিখান। এটা সত্যিই দারুণ ব্যাপার। চলুন এবার র্যাপিড ফায়ার। ক্যারাটে আপনার কাছে কি খেলা নাকি জীবন যুদ্ধ? আমার কাছে কারাতে বলতে গেলে দুটোই। কারাতে অবশ্যই একটা খেলা, এবং এটা আপনার যেহেতু এটার কোনো শেষ নেই, সেই জন্য বলতে হবে এটা জীবন যুদ্ধ। ব্ল্যাক বেল্ট পাওয়ার দিনটির কথা এক কথায় বলুন। আসলে একটা স্বপ্ন ছিল, যেমন আমি যখন ম্যাট্রিক দেই তখন ছোট থেকে বড় হচ্ছে 10টা বছর একটা সাধনা। তো অনেক প্যারেন্টস খুশি। তো মানে যখন আমার সিনিয়ররা ছিল যারা ব্ল্যাক বেল্ট পড়তো, তা আমি ছোটবেলায় দেখতাম যে হ্যাঁ, এ তো ব্ল্যাক বেল্ট পড়তেছে। তো আমি ব্ল্যাক বেল্ট, আমাদের যিনি সায়েন্সে ছিলেন উনি কিন্তু খুব সহজে আপনার বেল্ট দিত না। আমাদের পরীক্ষা নিত, পরীক্ষা পাশ করলে এরপর গিয়ে আমাদের বেল দিত। আর যদি কখনো দেখা যেত যে পরীক্ষা পাশ করিনি, তখন কিন্তু বেলটা পাওয়া যেত না। মানে বেলটা আমাদের কাছে মুখ্য বিষয় ছিল না, আমার পারফরমেন্সটা কতটুকু ভালো করছে সেটা আমাদের ওস্তাদের কাছে মেন বিষয়টা ছিল। তো যখন আসলে একটা স্বপ্ন ছিল আমি একদিন ব্ল্যাক বেল্ট পাবো, তো যেটা যখন পেলাম আসলে ওই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, এই আর কি। ফ্রিডম অর ডিসিপ্লিন? দুটোই অবশ্যই। মার্শাল আর্ট মুভিতে আপনার ফেভারিট হিরো কে? এটা কি বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে? বাংলাদেশে তো আপনি বললেন রোবেল। হ্যাঁ, অবশ্যই আপনার সর্বপ্রথম যাকে দেখে আমি মানে প্রভাবিত হয়েছি উনি অবশ্যই ব্রুস লি। এরপরে যারা অ্যাক্টরস আরও আছেন, জেট লি, জ্যাকি চ্যান, ভ্যান ড্যাম, এ ধরনের আরও অনেক অ্যাক্টরস আছেন যাদেরকে দেখে দেখে আসলে কারাতের প্রতি একটা আগ্রহতে এসছে যে আমিও কারাতে শিখি, এই আর কি। কয় ঘন্টা প্র্যাকটিস করার পরে একজন দক্ষ ক্যারাটিশিয়ান হওয়া যেতে পারে? অ্যাটলিস্ট সর্বনিম্ন 2 ঘন্টা তো প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট সর্বনিম্ন প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। শারীরিক হচ্ছে যে চর্চা ছাড়া, এটাকে কি বলে, শারীরিক ব্যায়াম ছাড়া, যেটাতে ক্যারাটেতে ইনভলভ, আর কি হচ্ছে ব্রেনের হচ্ছে যে প্র্যাকটিস থাকে, যেটার মাধ্যমে ফোকাস বাড়াতে সাহায্য করে? আমরা যেমন ব্রুসলির অনেক ভিডিওতে দেখি, সে অনেক কিছুই অসম্ভব টাস্কগুলো কমপ্লিট করছে। কারাতে আসলে আমি আমার ক্লাবে এবং ম্যাক্সিমাম যারা কারাতের টিচার আছেন, কারাতে শুরুতেই কিন্তু মেডিটেশনটা করানো হয় যে আচ্ছা। কারাতে আমি কেন শিখতে আসছি। আমার যারা স্টুডেন্ট আছে যারা ফার্স্ট এডমিশন নিয়ে ফার্স্ট ক্লাস আমার কাছে করছে, তাদেরকে আমি প্রথমে একটা প্রশ্ন করি যে ওয়াই ওয়ান্ট টু লার্ন কারাতে। তো তাদের এক একজন এক একটা আনসার দেয়। হ্যাঁ। তো আসলে কারাতে শুরুতেই হচ্ছে যে আপনার ফোকাস করাটা। তো আপনি যখন কারোর সাথে ফাইট করবেন, আপনার তো অবশ্যই ধ্যান থাকতে হবে যাতে তার কিকটা আমার কোথায় লাগতেছে, তার পাঞ্চটা আমার কোথায় লাগতেছে। তো এবং এই টেকনিকগুলো আপনি চোখ দিয়ে দেখবেন, এবং আপনি যখন চোখ দিয়ে দেখবেন তখন তো আপনার ব্রেনটাকে অবশ্যই ওখানে ইউজ করতে হবে। তো এখানে কিছু ব্রেনেরও কাজ আছে, পাশাপাশি এখানে হাত পায়েরও কিছু কাজ থাকে আর কি। আমার সত্যি খুব ইচ্ছা করছে আপনার ক্লাবে যাই এবং বাচ্চাদের ক্লাসগুলো দেখি, নিজেও জয়েন করি। ক্যারাটেতে আমি জানি না আর আমি শিখতে পারবো কিনা, কিন্তু আমার খুব দেখার ইচ্ছা। আপনি অলওয়েজ ওয়েলকাম। যদি আসেন আমি অনেক খুশি হব। আমার ঠিকানা আগ্রাবাদ সিডিএতে আমার ক্লাব, আমি ওখানেই প্রশিক্ষণ দিই। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আমার
ওখানে মেয়ে স্টুডেন্টই কিন্তু বেশি, কারণ জি, আমি দেখেছি মেয়ে স্টুডেন্ট এবং ওদেরকে যে নিয়ে আসে মারা, প্রচুর সংখ্যক মাদেরকে দেখি আপনার ইনস্টিটিউটে। হ্যাঁ, আসলে ওরা যারা বুঝে যে আসলে কারাতেটা প্রয়োজন, এটা কোনো মারামারি না, জি, অনেকে কিন্তু বুঝে না। আবার যারা বুঝে না, যে আমার বাচ্চা কারাতে শিখতেছে, সে হয়তো একদিন আমাদের বাংলাদেশ থেকে বাইরে গিয়ে একটা মেডেল নিয়ে আসবে, তখন আমার ফ্যামিলির একটা গৌরব, যে স্কুলে বাচ্চাটা পড়তেছে ওই স্কুলটার একটা গৌরব, এবং প্যারেন্টসরাও কিন্তু ওই সময় একটা গর্ব করে যে না, আমার বাচ্চা শুধু বাংলাদেশেই খেলায় জিতে নাই, সে দেশের বাইরে গিয়েও সে জিতে এসছে। এটা সমগ্র একটা দেশের জন্য একটা গৌরব বয়ে আনে, তখন কিন্তু আসলে প্যারেন্টসটা অনেক খুশি হয়। আবার অনেকের এই স্বপ্নটা থাকে যে আমি একদিন হয়তো ইউএসএ খেলতে যাব বা আমি জাপানে যাব, এই ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু স্টুডেন্টরা আসে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমাদের নেক্সট জেন শোর দর্শকের জন্য কিছু বলেন। আসলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের এই সুন্দর টক শোটা দেখছেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে ইন্টারভিউ নেওয়ার জন্য উপস্থাপিতকে। তো সবার জন্য আমার একটা মেসেজ থাকবে যে কারাতে আসলে ছোট বড় এরকম কোনো বয়স ডিপেন্ড করে না, যে কেউ চাইলে কারাতে শিখতে পারে, এবং কারাতে শিখলে যে বেনিফিটটা বা প্রফিটটা সেটা হচ্ছে সুস্থ থাকা যায়, এবং একটা বয়সে গিয়ে হয়তো মানুষের বিভিন্ন রকম রোগবালাই মানুষকে আক্রমণ করে। তো যারা কারাতে জানে আসলে দেখা যায় যে ওই রোগবালাই থেকে অনেকটা দূরে থাকতে পারে, শরীরটা ফিট থাকে, পাশাপাশি স্পোর্টসেও অংশগ্রহণ করতে পারে, এবং যে কোনো বিপদে নিজেকে রক্ষা করতে পারে। তো যদি সবাই কারাতে শিখেন বা না শিখেন, অন্তত আপনারা ব্যায়ামটা করেন, ব্যায়াম থাকলে সুস্থ থাকবেন। সেটা হতে পারে ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল। তবে যেহেতু আমি কারাতে শিখাই, আমি বলবো আপনারা অবশ্যই কারাতে শিখবেন। ধন্যবাদ। আপনাকে সাধুবাদ জানাই, কারণ আপনি চট্টগ্রামে অলিতে গলিতে এত বাচ্চাদেরকে ক্যারাটের পাশাপাশি যে মানবিকতার যে গুণাবলীগুলো আছে সেগুলো আপনি ট্রেনিং করাচ্ছেন আপনার ক্যারাটের মাধ্যমে, এবং আপনার আরও সুদূর ভবিষ্যতে সফলতা কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে নাথানিয়েল গোমেজ প্রিন্স দাদার যে স্টোরি, লাইফ স্টোরি, ওনার পুরো জার্নিটা এত ইন্সপায়ারিং ছিল, এবং আমার ওনার স্টোরি শুনে নিজেই ইচ্ছে করছে যে ওনার ইনস্টিটিউটে যাই এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে একটা ছোট ক্যারাটে প্রশিক্ষণ নিতে ইচ্ছে করছে। আর কারো যদি ইচ্ছে করে যে হ্যাঁ ক্যারাটে শিখবেন বা জানতে ইচ্ছুক, আপনারা অবশ্যই দাদার ইনস্টিটিউটে যাবেন। দাদা অনেক অভিজ্ঞ একজন ক্যারাটে আর্টিস্ট এবং প্রশিক্ষক ট্রেনার। আর হ্যাঁ, আজকে আমি যে ড্রেসটা পরেছি এটি আবার আমাদেরকে স্পন্সর করেছে লিটল লেডি ফ্যাশন, এবং এই সুন্দর ড্রেসটি আদিতি রয় সে নিজেই ডিজাইন করেছে। আপনারা অবশ্যই ওনার পেজে যাবেন এবং ঈদের শপিং করবেন। আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের শো এখানেই শেষ করছি। আমরা ফিরবো নতুন গল্প, নতুন কোনো অতিথিকে নিয়ে। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।